আজকের আলোচনার বিষয় উদ্যোক্তা বাড়ছে কিন্তু কর্মসংস্থান বাড়ছে না। বিগত কয়েক দশক ধরে আমরা দেখছি স্টার্ট আপ, ছোট ব্যবসা, অনলাইন উদ্যোগ এই সব কিছুরই একটা জোয়ার এসেছে সাম্প্রতিককালে। ক্ষুদ্র উদ্যোক্তা এবং স্টার্ট আপ এর পরিসংখ্যান জ্যামিতিক হারে বাড়ছে, কিন্তু মুদ্রার উল্টো পিঠের ছবিটা যদি আমরা দেখি, উদ্যোক্তা যেভাবে বাড়ছে কর্মসংস্থান কি কীভাবে বাড়ছে সেভাবে না। এই বৈপরীত্য ছবিটা কেন, তারই উত্তর খুঁজবো আজকের আলোচনার মাধ্যমে। আলোচনা শুরু করি, তবে তার আগে আরও একবার আমি আমাদের প্যানেলিস্টের সঙ্গে আলাপ পর্ব সেরে নিই। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন গোলাম রাব্বানি, ডিরেক্টর আবাবিল ফ্র্যাগ্রেন্স, ওয়েলকাম টু আওয়ার শো। আমার সঙ্গে রয়েছেন অঙ্কিত গুপ্তা, ডিরেক্টর এমএল সাপোর্ট। আমার সঙ্গে রয়েছেন সরোজ কুমার গিরি, চেয়ারম্যান নোভেস্টা গ্রুপ, ওয়েলকাম টু আওয়ার শো। এবং আমার সঙ্গে রয়েছেন চন্দ্রমা সাহা, সিইও সাহা স্টিল গ্রুপ। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের আলোচনায়। আমি প্রথমেই গোলাম রাব্বানি আপনার কাছে জানতে চাইবো যে এই যে আমরা আলোচনাটা শুরুই করছি যে দেশে উদ্যোক্তার সংখ্যা তো বাড়ছে কিন্তু কর্মসংস্থান কেন হচ্ছে না, ফারাকটা কিভাবে আসছে, ভুলটা কোথায় হচ্ছে? সব থেকে আগে শুভ সন্ধ্যা অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ টু দ্য এন্টায়ার টিম অফ নিউজ 18 নেটওয়ার্ক ফর দিস এস্টিমড অ্যাওয়ার্ড অ্যান্ড আমার সহ যতগুলো এখানে আমার প্যানেলিস্ট আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই। দেখুন ম্যাডাম, আপনি যেমনি বললেন কি আমাদের এন্টারপ্রেনারশিপ বাড়ছে কিন্তু জবটা বাড়ছে না। মানে জব ক্রিয়েশন হচ্ছে কিন্তু যেভাবে হওয়ার কথা, মানে শুরুতেই যেমন বললাম যে জ্যামিতিক হারে বাড়ছে উদ্যোক্তার সংখ্যা, যতটা হওয়ার কথা কর্মসংস্থান বা জব ক্রিয়েশন ততটা হচ্ছে না। দেখুন ম্যাডাম, আমি এখানে একটা কথা আছে, যেহেতু আমি যতগুলো আমি বিজনেস দেখেছি আর যে বিজনেসে আমি আছি, আমি দেখছি কি আমাদের ইন্ডিয়া লেভেলে অনেকগুলো লেবার খুবই সস্তা আছে এখানে, মানে লেবারটা খুব পাওয়া যায়, বাট দ্যাট লেবার ইজ নট স্কিল্ড অ্যান্ড এনথুজিয়াজম ওদের ভিতরে নেই। আর এখানে সবথেকে বড় জিনিসটা হচ্ছে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, যেখানে আমাদের যে সেক্টরে হয় ওটা খুবই পলিটিক্যালি ইনফ্লুয়েন্সড আছি আমরা এখানে। পলিটিক্যালি ইনফ্লুয়েন্স যদি বলা যায় তো আই উড সে দ্যাট দ্য ইনভলভমেন্ট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট in increasing the MSME and increasing the skill development is lacking behind. সব জায়গাতে আমরা দেখেছি কি কোনো জায়গায় মানে আমরা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটা হয়ে যায়, যেখানে আমরা দেখি কি আমরা জব ক্রিয়েশন যে জন্য আমরা পরিশ্রম করছি কিন্তু হচ্ছে না, কোনো জায়গায় একটা আমরা স্টপ করছি। আমি আবার আমার একটু বিস্তারে আমি বলবো কেন হচ্ছে না এটা ইন দ্য কামিং। একেবারে আমরা পরে আবার আসবো আপনার কাছে। অঙ্কিত বাবু, থ্যাংক ইউ। যেমনটা উনি বলছিলেন এবং যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম, আমরা দেখেছি সাম্প্রতিককালে মানে কোভিডের পরবর্তী সময় থেকে স্টার্ট আপ কিন্তু একবারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, মানে 3 গুণ হারে বাড়ছে। কিন্তু স্টার্ট আপ যেভাবে বাড়ছে, মানে উদ্যোক্তা বাড়ছে, কিন্তু সেলফ এমপ্লয়মেন্ট হচ্ছে, আমি নিজে রোজগার করছি। সেলফ এমপ্লয়মেন্টের জন্য কোথাও না কোথাও আনএমপ্লয়মেন্টটাকে একটু বাড়ছে, মানে কর্মসংস্থানকে আমরা বড়ভাবে সেভাবে করতে পারছি না। দেখুন, আমরা সব থেকে ফার্স্ট নিউজ 18কে ধন্যবাদ এখানে বসতে দেওয়ার বা চান্স দেওয়ার জন্য। দেখুন, আমরা এত বছর ধরে বিজনেস করছি এবং এত বছর ধরে সার্ভিস ইন্ডাস্ট্রি চালাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যতজন এন্টারপ্রেনিয়র রয়েছে বা আমাদের বন্ধুরা রয়েছে, প্রত্যেকের কাছে একটা প্রবলেমস রয়েছে, কোম্পানিজ এমপ্লয় পাচ্ছে না, আর যারা বেকার বা যারা স্টুডেন্টস বা যারা বাড়িতে বসে আছে তারা কাজ পাচ্ছে না। এই চ্যালেঞ্জটা প্রত্যেকের কাছে রয়েছে। আমাদের মনে হচ্ছে কি না উদ্যোক্তা রয়েছে কিন্তু জব ক্রিয়েশন হচ্ছে না। জবের অপরচুনিটি প্রচুর আছে, ক্যান্ডিডেটদের মধ্যে কোয়ালিটি নেই। কোয়ালিটি না থাকার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, স্টেট গভর্নমেন্ট থেকে স্কিল ডেভেলপমেন্ট কোর্সেস, আপনার এরকম টাইপের এনএসডিসি কোর্সেস প্রচুর বার করা হলো, তার জন্য প্রচুর স্টুডেন্টস এডুকেশন নিল, কিন্তু সঠিক কোয়ালিটির ক্যান্ডিডেট বা সঠিক স্কিল যেটা হওয়া দরকার সেটা তৈরি হলো না। যার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে কিন্তু কি উদ্যোক্তা বাড়ছে, জব বাড়ছে না, কিন্তু না, এমন নয়। স্টার্ট আপ যত ওপেন হচ্ছে তত বেশি বাড়ছে অপরচুনিটি, কিন্তু সেই জায়গাটা কোথাও কমতি রয়ে গেছে। এবং সবথেকে বড় প্রবলেমস হচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি, আমরা এখনকার ক্যান্ডিডেট যেমন জেনজি যারা রয়েছে, এদের মধ্যে যে প্রবলেমসগুলো আমরা দেখতে পাচ্ছি, মেনলি প্যারেন্টসদের সাপোর্ট খুব কম, নাম্বার 1।
নাম্বার 2 হচ্ছে প্যারেন্টস ঠিকভাবে গাইড করছে না ফ্যামিলিজকে, বা প্যারেন্টস সাহসও দিচ্ছে না ক্যান্ডিডেটকে। দেখুন, পেরেন্টসদের পক্ষে তো সবসময় বোঝা সম্ভব নয়, মানে তারা Yes. ধরুন মানে একটা জেনারেশন ওয়াইজ চেঞ্জ হচ্ছে, মানে পেরেন্টসদের জেনারেশন এখন কি চলছে, প্রযুক্তি কি, তাদের ছেলেমেয়েরা কোন সেক্টরে জব নেবে, হয়তো পেরেন্টসদের পক্ষে বোঝাটা ততটা সম্ভব নয় যতটা আমরা এগিয়ে আসবো বা উদ্যোক্তারা এগিয়ে আসবেন বা আপনারা এগিয়ে আসবেন, আপনারা সেমিনার করবেন, আপনারা এক্সকারশন করবেন, তার মাধ্যমে জানাবেন, বোধহয় তাতে পথটা আরও সুগম হবে। আপনার কাছে আসবো আবারও, সরোজবাবু এই জায়গায় আপনার কাছে যাবো। যেমনটা উনি বলছিলেন যে কোথাও না কোথাও পেরেন্টসরা হয়তো বোঝাতে পারছেন না, আমি এই বিষয়ে সহমত নই, আমি আপনার মতামত জানার চেষ্টা করব, কারণ পেরেন্টসদের একটা ভূমিকা থাকে খুব স্বাভাবিক, তার পাশাপাশি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান তাদেরও তো একটা সেক্ষেত্রে ভূমিকা থাকা উচিত। এই যে স্টার্ট আপ হচ্ছে, ধরুন স্টার্ট আপ বা ছোটো ব্যবসা, বা আমরা এখন দেখছি যে বিভিন্ন অনলাইন মাধ্যমে সোশ্যাল সাইট খুললেই বিভিন্ন অনলাইন উদ্যোগও চলছে, কিন্তু কর্মসংস্থান যে হারে বাড়া উচিত ছিল সেই হারটা আমরা কোথাও না কোথাও দেখছি কমছে, মানে সেইভাবে পাচ্ছে না। এইটার বাস্তব চিত্রটা কি, মানে অভাবটা কোথায় হচ্ছে? बहुत बहुत धन्यवाद। एक बार हिंदी में हम रिप्लाई दे सकते बिल्कुल बिल्कुल। हैं। हमारा ये मानना है कि जो भी स्टार्टअप की बात हो रही है, जो लोग भी ये स्टार्टअप में आते हैं या फिर आए हैं, उनके पास आइडिया का कोई कमी नहीं है, बहुत आइडिया है जी। मैं यूं कहूं कि जितने भी लोग हैं सबके पास अच्छा अच्छा आइडिया है आज के टाइम में, खास करके जो ये आज टेक्नोलॉजी या फिर एआई या फिर इंटरनेट, इन सब चीज़ों की वजह से। लेकिन जहाँ पे प्रॉब्लम आ रहा है, कोई भी स्टार्टअप जितना बड़ा होगा उसके साथ उतना ज़्यादा लोग काम करेंगे, उसको नीड होगा, वो ज़्यादा लोग खोज के लाएगा, चाहे जहाँ से खोज के लाए। लेकिन बड़ा कैसे होगा, उसके लिए सबसे बड़ा चैलेंज मेरी नज़रों में है, वो है इन्वेस्टमेंट। आपके पास आइडिया तो बहुत है, लेकिन जब आप इम्प्लीमेंट करने जाएंगे तो बिना पैसा का आज के डेट में कुछ भी नहीं होगा, और उनको चाहिए होता है इन्वेस्टर। वो हर कदम पर इन्वेस्टर को खोजते हैं, और कोई भी इन्वेस्टर किसी भी आदमी के आइडिया को रेस्पेक्ट तो करता है, लेकिन इन्वेस्टर भी रिस्क तब लेगा जब वो पूरी तरीके से कॉन्फिडेंट होगा। इस कंडीशन में बहुत सारे आइडिया वाले लोग आज के डेट में मार खा रहे हैं या फिर वो ग्रो नहीं कर पा मतलब रहे, एग्जीक्यूशन नहीं हो पा रही है, एग्जीक्यूशन नहीं हो पा रहा है, क्योंकि वो, और दूसरा अगर वो खुद के बलबूते करते हैं या फिर छोटे मोटे इन्वेस्टमेंट से करते हैं, तो वो हमेशा कॉस्ट कटिंग करने पे फोकस करते हैं कि 20 के जगह 5 लोगों से कैसे काम कर लें, जब बड़ा होगा तो और लोगों को डालेंगे। तो मेरी नज़रों में एक बड़ा चैलेंज इन्वेस्टमेंट का है कि अगर उनको अच्छा इन्वेस्टर मिले, और जिनको भी अगर इन्वेस्टर मिला है और वो सही तरीके से बहुत आगे निकले हैं, ऐसे मैं हज़ारों लोगों को जानता हूँ पूरे इंडिया में जिनको इन्वेस्टर मिला, जिनके अंदर आइडिया सही था, उन्होंने मेहनत किया, आज वो बहुत आगे निकल के चले गए। तो एक बड़ा चैलेंज मेरी नज़रों में ये है। জি, तमाम सारी दिक्कतें सामने आती है। চন্দ্রমাঝি যেমন উনি বলছিলেন যে অনেক সমস্যা, যেমন ধরুন প্ল্যানিং তো আমাদের অনেক আছে, কিন্তু তার এক্সিকিউশন আমরা কিভাবে করব, আমরা সেই ইনভেস্টমেন্ট কিভাবে করব, সেখানে কোথাও না কোথাও ব্যাংক ঋণও একটা বড় ইস্যু, ব্যাংকের থেকে কিভাবে লোন নেব। তাহলে বাস্তব সমস্যাটা কি, মানে ব্যাংক ঋণ, দক্ষ শ্রমিক কারিগর, নাকি অবকাঠামো ইনফ্রাস্ট্রাকচার, সমস্যাটা কোথায় হচ্ছে? সো আমি একটু কনটেক্সট দিই জিনিসটাতে, সেটা হচ্ছে যে আজকাল যতগুলো স্টার্ট আপ আমরা দেখি এবং নতুন অন্টারপ্রেনার্সরা বিজনেস শুরু করছে দেখি, সেগুলো মূলত আপনি দেখবেন 3টে স্পেসে হয়, রিটেল, লাইফস্টাইল আর ডিজিটাল স্পেসে। আর এই যে 3টে স্পেস, যেহেতু এই সবকটা বিজনেসই এখন অনেকটা ডিজিটাইজড হয়ে গেছে, এদের পার বিজনেস এমপ্লয়মেন্ট জেনারেশন অনেক কম হয়, এটা একটা। আর এমপ্লয়মেন্ট জেনারেশন হয় কোথায়, সেটা হয় যখন কোনো লার্জ ইন্ডাস্ট্রি আসে, যখন ইন্ডাস্ট্রিজগুলো যেগুলো ম্যানুফ্যাকচারিং করছে সেগুলো যখন স্কেল আপ হয়, তখন অ্যাকচুয়ালি এমপ্লয়মেন্ট জেনারেশন হয়। আমি যেহেতু স্টিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত ব্যবসাতে আছি এবং কনস্ট্রাকশনে আছি, আমি বলতে পারি, যেমন ধরুন ফর এক্সাম্পল রশ্মি গ্রুপ বলে একটি কোম্পানি একটা বড় স্টিল প্ল্যান্ট তৈরি করছে বেঙ্গলে, আর সেই স্টিল প্ল্যান্টটার ইন্টিগ্রেশনের জন্য সেটা ক্রিয়েট করছে 18,000 জবস, 18,000 জবস ক্রিয়েট করছে। তার চারিপাশের যে ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমে বিভিন্ন এমএসএমই ভেন্ডার্সরা তৈরি হবে, যারা আরও ফার্দার এমপ্লয়মেন্ট জেনারেট করবে। কিন্তু এই স্কেলড আপ ইনফ্রাস্ট্রাকচার এবং ইন্ডাস্ট্রি যত আমাদের রাজ্যে কম আসবে, ততই আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন কম থাকবে।
আমাদের এখন দরকার যে আমরা যত ইনভেস্টার্স চাই স্টার্টআপসে বা ডিজিটাল বিজনেসে আমরা সেটা পেয়ে যাই, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিংয়ে আপনি কিন্তু নতুন ইনভেস্টার্স কম পাবেন, কারণ সেটাকে দেখা হয় অ্যাজ আ কি বলে ট্রেডিশনাল বিজনেস। এবং আমাদের রাজ্যের যেটা দরকার, আমাদের সবচেয়ে ভালো পয়েন্ট হচ্ছে যে আমরা কিন্তু ভারতবর্ষে টপ 3টে স্টেটের মধ্যে আসি ইন টার্মস অফ নাম্বার অফ এমএসএমইজ। আমাদের প্রায় 90 লক্ষ এমএসএমইজ রেজিস্টার্ড আছে। উই আর ওয়ান অফ দি হাইয়েস্ট ইন ইন্ডিয়া। এই এমএসএমইজদের সঙ্গে যখন আমি কথা বলেছি তখন আমি দেখেছি যে তার মধ্যে বেশিরভাগই হচ্ছে মাইক্রো ইন্ডাস্ট্রিজ, যারা 1 to 3 পিপলকেই কাজ দেয়, এমপ্লয়মেন্ট জেনারেট করে। যারা স্মল আর মিডিয়াম, তাদের কাছে চ্যালেঞ্জ হচ্ছে স্কেল আপ। সো আমাদের দেশের এবং রাজ্যের যে পলিসিসগুলো আছে এবং ইনভেস্টার মাইন্ডসেট আছে, সেই দুটোকে অ্যালাইনড হতে হবে যাতে তারা ম্যানুফ্যাকচারিংকে, ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিংকে স্কেল আপ করার জন্য আরও বেশি উৎসাহিত করে। আর সেটা হলে আমাদের এই এমপ্লয়মেন্টের যে গ্যাপটা আছে যে সেটা ভারসাম্য, অনেকটা কমবে। একেবারে ভারসাম্যটা মেনটেন থাকবে। True. গোলামবাবু, এই জায়গা থেকে যেমন উনি বলছিলেন যে শুরুই করলেন যে ডিজিটালাইজড হয়ে গেছে, সে জায়গায় কি প্রযুক্তি আর অটোমেশনই কি কোথাও না কোথাও, মানে যে সময় আমরা দাঁড়িয়ে আছি প্রযুক্তি দ্রুত গতিতে বাড়ছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে, এই প্রযুক্তি আর অটোমেশনের জন্যই কি কর্মসংস্থানের হার যে রেটে হওয়া উচিত তার থেকে কমছে? অবভিয়াসলি দিস ইজ অ্যাবসলিউটলি রাইট, এটা কমছে, অনেক কমেছে। যদি আপনি আমাদের ভারতবর্ষের আপনি জিডিপিটা যদি আপনি একটু লক্ষ্য রাখেন, জিডিপিটা, ওই জিডিপিটা অ্যাজ আ ইন্ডিয়া ইজ আ ডেভেলপিং কান্ট্রি নাও, ইজ নট আ ডেভেলপড কান্ট্রি। ইন্ডিয়া ইজ স্টিল আ ডেভেলপিং কান্ট্রি। আর ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে যে জিডিপিটা দরকার আছে, ওর থেকে আমরা অনেক পিছিয়ে আছি, অনেক 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 পিছিয়ে আছি। অ্যাজ পার মাই স্টাডিজ, মাই রিসার্চ, দ্য GDP of current India, the per capita per annum income is around $2,500, which comes to around per head around 2,40,000 something per year, and that comes to per month around 20,000 rupees per month. আমি যে একটা আমার স্টাফকে স্যালারি দেবো ম্যাক্সিমাম 10 থেকে 15,000 রুপিস পার মান্থ আমি স্যালারি দেবো যদি আমি দিই। আর একটা পার ক্যাপিটা ইনকাম অ্যাজ পার দ্য কারেন্ট ইন্ডিয়া জিডিপি ইজ অ্যারাউন্ড 20,000 রুপিস। তো আপনি একটু ভাবুন, বা আপনার চ্যানেলের মাধ্যমে আমি গোলাম রাব্বানি আমি জিজ্ঞেস করতে চাই কি ভাই, আমি 20,000 রুপিস আমি একটা আমার স্টাফকে দিচ্ছি বা আমার সহকর্মীকে দিচ্ছি, 20,000 রুপিসে কি ও একটা ফ্যামিলি থেকে রান করতে পারবে? এখানে যে আমরা অ্যাজ ফ্রম 2014 যদি আমি লক্ষ্য রাখি, তো সিন্স 2014 টিল 2026 আমরা অনেকগুলো ইলেকশন দেখেছি, অনেকগুলো জিনিস আমরা দেখেছি, কোভিড দেখেছি, জিএসটি দেখেছি, জিএসটিতে আমাদের লঞ্চ দেখেছি, আমরা নোটবন্দি দেখেছি। ডিমনিটাইজেশন ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট সেটব্যাক অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্স্ট, I would say the worst decision taken by the central government in this India. So আমি বলতে চাই কি after demonetization 500 rupees note and 1,000 rupees মানে সেটাও কোথাও না কোথাও আপনি বলছেন একটা কর্মসংস্থানের প্রভাব পড়েছে। It has created a big gap between the MSMEs and the কর্মসংস্থান, যেখানে আমরা ওখানে এগোতে পারছি না। এবার তারপরে আমরা দেখেছি অনেকগুলো যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে ব্যাংক ফ্রডে, অনেকগুলো, আমি নেমলি আপনারা সবাই জানেন, আমি নেম করে বলতে পারি, নীরব মোদি, আপনি মানে মেহুল একাধিক, চকসি, একেবারে মানে একাধিক, যেমন আপনি বলছেন যে বিষয় সেগুলো প্রভাব পড়েছে। Exactly. অঙ্কিত বাবু, এই জায়গা থেকে আপনাকে ধরবো, তাহলে কি কি নীতি বা কি কি উদ্যোগ আমাদের নেওয়া উচিত কর্মসংস্থান এবং উদ্যোক্তা জ্যামিতিক হারে তার ভারসাম্য বজায় রাখতে পারে, মানে উদ্যোক্তার সংখ্যাও যেমন বাড়বে কর্মসংস্থানও সেই হারেই বাড়বে? দেখুন, কর্মসংস্থান এমন কোনো কোম্পানি নেই যে কর্মসংস্থান দিতে চায় না। প্রত্যেকটা কোম্পানি চায় কি যত বেশি এমপ্লয়মেন্ট সে ক্রিয়েট করতে পারবে তত বেশি সে তার বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে পারবে, এবং এটা হচ্ছে। আচ্ছা, আর একটা প্রবলেম আমরা যেটা দেখতে পাই, প্রত্যেকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটস জব করতে আসছে, তারা রোজগার করবে এবং তাদের ফ্যামিলি চালাবে। আমার মনে হয় কিছু ক্যান্ডিডেট মাইন্ডসেট যদি চেঞ্জ করা যায় বা আমরা যদি চেঞ্জ করতে পারি, জব শুধু ফ্যামিলি চালানোর জন্য নয় বা জীবন চালানোর জন্য নয়, জব একটা শেখার রাস্তা। আমরা যারা বিজনেস করছি তারা আজকে যতজন এমপ্লয়কে আমরা কাজ করাচ্ছি বা আমাদের মাধ্যমে যতজন এমপ্লয় কাজ করছে, আমরা এতদিন অবধি স্কুলে, কলেজে গিয়ে, ইউনিভার্সিটিতে গিয়ে ফিস দিয়ে শিখেছি,
বাট জব এমন একটা জায়গা যেখানে বিনা পয়সাতে শেখা যাবে এবং অন্যের পয়সাতে প্র্যাকটিস করা যায়, যেটা করে মানুষ যদি মনে করে বা এমপ্লয়ার যদি মনে করে, তারা নিজেরাও নতুন একটা উদ্যোগ শুরু করতে পারে এবং স্টার্ট করতে পারে খুব তাড়াতাড়ি, এবং সেখান থেকেও প্রচুর পরিমাণে জব ক্রিয়েট হতে পারে। তো এটা হওয়া দরকার, মাইন্ডসেট একটু চেঞ্জ হওয়া দরকার। एकेबारे माइंडसेट चेंज हওয়ার दरकार। सरोज जी, इसी पे आपसे जानना चाहेंगे कि क्या हम लोग नौकरी की तलाश करेंगे या फिर नौकरी देंगे, क्योंकि उन्होंने कहा कि माइंडसेट चेंज होना चाहिए, तलाश करना है या फिर देना है? ये हमारा बहुत स्पष्ट मानना है कि आज के डेट में ये लोगों के ऊपर डिपेंड करता है कि वो करना क्या चाहते हैं। अगर मैं इंडिया की बात करूं या फिर बंगाल या लोगों की बात करूं, जी, यहाँ पे माइंडसेट ही है कि मुझे जॉब चाहिए, ये माइंडसेट है। रिस्क लेने की क्षमता की बात करूं तो 1% भी लोग रिस्क लेना ही नहीं चाहते हैं कि भाई मैं रिस्क लेके आगे क्यों बढ़ूं। क्यों अब खामियां कहाँ पे बस है? इसका रीज़न सिर्फ ये है कि उनको ऐसा माहौल नहीं मिल रहा है, या फिर मैं यूं कहूं कि ऐसा कोई स्किल्ड डर सिर्फ इस बात का लोगों के अंदर है कि उनको अपने बारे में ये बहुत अच्छे से पता है कि मैं किसी सब्जेक्ट का एक्सपर्ट नहीं हूँ। आज के डेट में हर लोगों के पास नॉलेज है 10 सब्जेक्ट का, लेकिन अगर उनके पास, मेरा मानना है कि 9 सब्जेक्ट का कोई नॉलेज ना हो और एक सब्जेक्ट में वो एक्सपर्ट हो, तो वो बहुत आगे निकल सकता है। तो ज़रूरत है एक्सपर्ट होने की, चाहे किसी भी चीज़ में। अगर हम जॉब खोजने जा रहे हैं, अगर हम किसी कंप्यूटर में ही एक्सपर्ट हैं या फिर हमको कोई लैंग्वेज का नॉलेज नहीं है, सिर्फ इंग्लिश में ही एक्सपर्ट हैं, हिंदी में ही एक्सपर्ट हैं, बंगाली में एक्सपर्ट हैं, तो हमारे पास जॉब का कोई कमी नहीं है, मिल जाएगा हमें। लेकिन हम अगर एवरेज हैं तो फिर बहुत प्रॉब्लम है। और जो एवरेज लोग हैं वो जॉब के पीछे दिन रात लगे हुए हैं कि कैसे भी मिल जाए, कैसे भी मिल जाए, 10,000 का मिल जाए, 20,000 का मिल जाए। मिल जाने पे वो भगवान का पूजा पाठ करते हैं। 20,000 का जॉब मिलने पे लोग घर में जाके पूजा करते हैं कि जॉब मिल गया। उनको ये पता है कि पूरी ज़िंदगी घसीट के जीना पड़ेगा, जी भी नहीं पाएंगे, फिर भी पूजा कर रहे हैं वो, क्योंकि उनको पता है कि जो मेरे अंदर काबिलियत थी उसके हिसाब से इतना मिलना नहीं था, लेकिन मिल गया। लेकिन उस काबिलियत का विचार कौन करेंगे? मतलब सपनों के उड़ान क्यों नहीं अगर उड़ पा रहे हैं? अगर हम सीधे सीधे बोलें तो ये अपने हिंदुस्तान की ऐसी एजुकेशन व्यवस्था है, मेरे हिसाब से देखेंगे तो पूरी तरीके से इसको चेंज करने की ज़रूरत है। सिस्टम ऐसा बना रहा है कि लोग नहीं चाह के भी, आप अपने बच्चे को 1 to 12 करवाएंगे, नहीं चाह के भी 12 के बाद कॉलेज में भेजेंगे। आपको लग रहा है कि भाई ऐसा करने से लाखों करोड़ों लोग लाइन में खड़े हैं पहले से। जो लोग भी स्कूल किए, कॉलेज किए, पढ़ाई लिखाई करके आए, तो करोड़ों लोग तो लाइन में खड़े हुए हैं, और आज भी हम अपने बच्चे को उसी लाइन में लगा रहे हैं। लेकिन खमियाजा नहीं पकड़ना है, हम लोग को आगे बढ़ना है, पजिटिव रहना है। এই জায়গা থেকে আপনাকে বলবো যে দেখুন, নেতিবাচক তো আমরা অনেক কিছু খুঁজে বার করবো, এটা হচ্ছে না, সেটা হচ্ছে না, না না না, হাজারটা নায়ের মধ্যে কোথাও না কোথাও আসার আলো তো এই প্রজন্মকে আমাদেরকেই দিতে হবে, আমাদেরকে তো এগিয়ে আসতে হবে, আমাদেরকেই তো এভাবে আলোচনার মাধ্যমে কর্মসংস্থানের পথ দেখাতে হবে। খুব সংক্ষেপে আপনার থেকে জানবো। সবচেয়ে প্রথম এবং সবচেয়ে মূল হচ্ছে মাইন্ডসেট। একদম। তো আমাদের বাবা মারা যখন তাদের পরের প্রজন্মকে মানুষ করছে, তাদেরকে এই ভয় না পাইয়ে দেওয়া যে ইউ ক্যান গো অ্যান্ড এক্সপ্লোর অ্যান্ড বি অ্যান্ড ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু ইন দিস ওয়ার্ল্ড, দ্য ওয়ার্ল্ড ইজ ইয়ার্স, এই ভীতি থেকে বার করে তাদেরকে এই সাহস এবং শক্তিটা দেওয়া, এটা আমাদের আপব্রিঙ্গিংয়ে খুব দরকার। আমি অনেক ক্ষেত্রে দেখেছি, আমি নিজেও একজন মা, আমার একটা 1.5 বছরের বাচ্চা আছে, তো নিজেও দেখেছি যে বাবা মারা কি করে একটু প্রোটেক্টিভ হওয়ার ক্ষেত্রে না, তাদেরকে অনেকটা ভয় পাইয়ে দেয়, তুমি এটা করো না তাহলে কিন্তু ওটা হয়ে যাবে। সেই জায়গা থেকে তাদেরকে একটা খোলা জায়গা, স্পেস দেওয়া, যে তোমার যেটা ট্যালেন্ট সেটাকে নিয়ে তুমি নার্চার করো, সেই ট্যালেন্টটাকে তুমি আরও গ্রো করো, এবং সেইটা দিয়ে এমন কিছু ক্রিয়েট করো দ্যাট ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। আর সেই ক্রিয়েশন থেকেই সেটা একটা জব ফর্মে হতে পারে, সেটা একটা এন্টারপ্রেনারশিপ ফর্মে হতে পারে, বা একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট ফর্মে হতে পারে। সেই ক্রিয়েশন থেকে বেরিয়ে আসবে আপনার এটার উত্তর। একেবারে, আসলে উদ্যোক্তা হওয়া মানে তো শুধুমাত্র নিজের ভাগ্য বদলানো নয়, উদ্যোক্তা হওয়া মানে আরো 10 জনের ভাগ্য বদলানো এবং 10 জনের স্বপ্ন পূরণ করা।